চায়না হয়তো ইরানে অস্ত্র সরবরাহ করতে পারে। নৌ অবরোধ আরোপের ফলে কি ইরান যুদ্ধের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে? অন্যান্য জাহাজ যখন যেতে পারছে না, চলতে পারছে না, সে সময়ে চীনের জাহাজ কিন্তু ঠিকই হরমুজ প্রণালী পার হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী এবং ইরান উপসাগরে নৌ অবরোধ আরোপ করে রেখেছে এবং ইরানের বন্দরগুলোতে কোনো জাহাজ প্রবেশ করতে দিচ্ছে না, কোনো জাহাজ বের হতে দিচ্ছে না এবং হরমুজ প্রণালীও অবরোধ করে রাখা হয়েছে। হরমুজ প্রণালীতেও কার্যত তেমন কোনো জাহাজ চলাচল করছে না, খুবই সীমিত সংখ্যক কয়েকটি জাহাজ চলাচলের খবর পাওয়া যাচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে এখন বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। নতুন শঙ্কা তৈরি হচ্ছে যে আসলে তাহলে আগামী দিনগুলোতে তেলের দাম কোথায় গিয়ে পৌঁছাবে এবং তেল নিয়ে আসলে বিশ্বে যে সংকটের মধ্যে তৈরি হয়েছে সেটির পরিস্থিতি কি দাঁড়াবে। এই যে অবরোধ আরোপ করে রাখা হয়েছে সেটি ঘিরে এখন কিন্তু চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা এখন নতুন করে আবার এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বলে দিয়েছেন চীন যদি এই নির্দেশনা অমান্য করে, তারা যদি ইরানের ভিতরে যাওয়া আসা করে, নির্দেশনা অমান্য করে, তাহলে চীনের উপরে 50% শুল্ক আরোপ করা হবে। এবার কিন্তু চীন আবার এই বক্তব্য শোনার পরে খুব ঠান্ডা মাথায় হজম করেনি। চীন এবার বলেছে যে তারাও তাহলে এবার পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ এবার যদি ডোনাল্ড ট্রাম্প কোনো শুল্ক আরোপ করেন, ওই যে 50% বলেছেন, তাহলে চীন পাল্টা শুল্ক আরোপ করবে, এমন হুমকি চীনও দিয়ে রেখেছে। মানে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে সেই হুমকি কিন্তু চীন দিয়ে দিয়েছে। একই সাথে এই যে অবরোধের মধ্যেও কিন্তু অন্যান্য জাহাজ যখন যেতে পারছে না, চলতে পারছে না, সে সময়ে চীনের জাহাজ কিন্তু ঠিকই হরমুজ প্রণালী পার হয়েছে। তাহলে চীন কিভাবে হরমুজ প্রণালী পার হলো? শুধু পার হয়নি, চীন একটা কথা পরিষ্কার বলে দিয়েছে যে ইরানের সাথে তার সম্পর্ক হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে এবং তার বাণিজ্যিক সম্পর্ক আছে। ইরান থেকে চীন এককভাবে 87%-এর বেশি তেল নেয় এবং চীন আগামী 25 বছর এই ইরানে $400 বিলিয়ন, সংখ্যাটা কিন্তু $400 বিলিয়ন বিনিয়োগ করবে। সেটি বিভিন্ন খাতে, সেটি তেল খাতে এবং সামরিক খাতে, বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করবে। এটি চীনের সাথে ইরানের একটা চুক্তি হয়েছে 25 বছর মেয়াদি 2021 সালে। তাহলে এই চুক্তির অধীনে যদি এভাবে তেল যাবে এবং চীন বিনিয়োগ করবে, এই অবস্থার মধ্যে যদি এখন এই তেল সরবরাহে কোনো বাধা সৃষ্টি করা হয়, তাহলে যেটি চীন জানিয়ে দিয়েছে, এটিকে তারা তাদের বাণিজ্যিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উপর হস্তক্ষেপ হিসাবে দেখছে এবং এটিতে তারা ক্ষুব্ধ, এই কথা তারা জানিয়ে দিয়েছে। তাহলে অন্যান্যদের ক্ষেত্রে কি হচ্ছে যে চীন যদি এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে, চীনের সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই যদি নতুন দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে কি হবে সেটি নিয়ে কিন্তু একটা নতুন আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যে এখন ডোনাল্ড ট্রাম্পের যেই অবস্থা, সেই অবস্থা অনেকেই এটিকে বলছেন যে মধ্যপ্রাচ্য মানে এই হরমুজ প্রণালীতে কয়েক বিলিয়ন ডলার মূল্যের জাহাজ, 15টি যুদ্ধজাহাজ এনে এই অবরোধ আরোপ করা হয়েছে এবং এই যে যুদ্ধজাহাজগুলো এখানে আছে সেগুলোর পিছনে কিন্তু প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে। এটি এই খরচ কতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বহন করবেন, কতদিন পর্যন্ত চলে যাবেন এবং এই অবরোধ দিয়ে আসলে শেষ পর্যন্ত তার কি অর্জন হবে নাকি বিশ্ব বিপদে পড়বে, সেই বিষয়গুলো কিন্তু এখন বড় আলোচনার বিষয়। নেপোলিয়ন বোনাপার্ট 1806 সালে একটি বার্লিন ডিক্রি জারি করেছিলেন। সেই ডিক্রিতে ব্রিটেনকে তিনি শায়েস্তা করার জন্য, অর্থনৈতিকভাবে শায়েস্তা করার জন্য এই ডিক্রি জারি করেছিলেন এবং ব্লকেট আরোপ করেছিলেন, যেটি আবার 1814 সাল পর্যন্ত কিন্তু এটি বলবৎ ছিল। আর এই ব্লকেটে শেষ পর্যন্ত ব্রিটেনের ক্ষতি যতটা না হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে নেপোলিয়ন বোনাপার্টের এবং জার্মানির। এবং এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু তখন তার যে মিত্ররা ছিল, সেই মিত্রদের সাথে কিন্তু তার সম্পর্ক ব্যাপকভাবে অবনতি ঘটে। এখন এই যে এইবারে যেটি করছেন ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো মিত্রকে পাশে পাচ্ছেন না। তিনি শুরু থেকে চেষ্টা করে যাচ্ছেন ন্যাটোভুক্ত দেশগুলোকে পাশে পাওয়ার জন্য, পান নাই, তখন রাগারাগি করে তিনি ন্যাটোকে কাগজে বাঘ, হ্যান ত্যান, আপনাদের তেল আপনারা সংগ্রহ করুন, এই ধরনের নানা রকমের কটূক্তি, নানা রকমের বিদ্বেষ তিনি প্রকাশ করেছেন, কিন্তু তাতেও কেউ কিন্তু আসে নাই। এখন তিনি যখন এই যুদ্ধবিরতির মধ্যে আবার অবরোধের কর্মসূচি দিলেন, নৌ অবরোধ করলেন,
তখন ব্রিটেনে একটি বড় 40টা দেশের একটা বৈঠক হতে যাচ্ছে এবং এই বৈঠকটা মূলত হরমুজ প্রণালীকে কিভাবে নিঃশর্তভাবে উন্মুক্ত করা যায় সেই উপায় বের করার জন্য একটা বৈঠক হতে যাচ্ছে। সেই বৈঠকে কিন্তু হোস্টিং করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এখন এখানে মার্কিন প্রতিনিধি হয়তো থাকবেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প থাকবেন কিনা সেটি কিন্তু নিশ্চিত না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন বলতে গেলে শুধু ইসরায়েল ছাড়া তার পাশে আর কেউ নেই এবং ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি এখন একা। ভবিষ্যতে এখন তিনি কোনোভাবে কাউকে কনভিন্স করে এখানে যুক্ত করতে পারবেন কিনা জানি না, কিন্তু এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কিন্তু একা। এবং এই যে বিশ্ব ব্যবস্থা সেটি কিন্তু এখন নতুন করে আবার সেই নেপোলিয়ন বেনাপোর্টের কথাই কিন্তু মনে করে দিচ্ছে, যেটি এই ব্রিটেনের বিরুদ্ধে যে কন্টিনেন্টাল সিস্টেম চালু করেছিলেন সেই কন্টিনেন্টাল সিস্টেমের কথাই কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছে। তো এই অবস্থার মধ্যে এই অবরোধ যদি চলতে থাকে তাহলে এটির প্রভাব কি বিশ্বব্যাপী যখন পড়বে, এটির ভুক্তভোগী সবচেয়ে বেশি কে হবে? বিশ্বের অর্থনীতি এর ভুক্তভোগী হবে, আর এর চাপটা পুরোপুরি গিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরই পড়বে, কারণ এটি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একক একক সিদ্ধান্তে এবং এই আগ্রাসন কিন্তু ইরানের বিরুদ্ধে শুরু হয়েছিল এবং এটির সাথে কিন্তু বিশ্বের অন্যান্য দেশ ছিল না। এখন কাউকে কিন্তু পাওয়াও যায় নাই। তাহলে এখন যদি অবরোধের প্রভাবে যদি আরও বেশি পরিমাণে এই তেলের দাম বাড়ে এবং বিশ্বব্যাপী যদি জ্বালানি সংকট তৈরি হয়, বিশ্বব্যাপী যদি খাদ্য সংকট তৈরি হয়, সেটার দায় তো অবশ্যই ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলকে নিতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিতে হবে। মার্কিন জনগণ কিন্তু এরই মধ্যে এর বিপক্ষে দাঁড়িয়েছে। এখন ইরানকে শায়েস্তা করার জন্য ডোনাল্ড ট্রাম্প যেই কাজটা করছেন, ইরান আসলে এর দ্বারা কতটুকু প্রভাবিত হবে, বা ইরান কি এই যে এই নৌ অবরোধ আরোপের ফলে কি ইরান যুদ্ধের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে? বিশ্লেষকরা যেটি বলছেন, ইরান যেখানে আগেই ঘোষণা দিয়ে রেখেছে যে আগামী 6 মাস যুদ্ধ করার মতো অবস্থা তাদের আছে, এখন তেল যদি সরবরাহ বন্ধ হয় বা ইরানের বন্দরগুলোতে যদি অবরোধ আরোপ করা থাকে এই চ্যানেল দিয়ে, অন্তত হরমুজ চ্যানেল দিয়ে, তাহলে কি ইরান অর্থনৈতিকভাবে আরও বেশি ধ্বংস হয়ে যাবে? মানে তাদের কি যুদ্ধের চেয়েও বেশি ক্ষতি হয়ে যাবে? অনেকেই বলছেন যে এটি তেমন বড় কোনো প্রভাব ইরানের ওপর পড়বে না। ইরানের কিন্তু 7টা দেশের সাথে তাদের সীমান্ত আছে, সমুদ্র সীমান্ত আছে অনেকগুলো দেশের সাথে। ফলে ইরানে রসদ সরবরাহ করার ক্ষেত্রে যদি এমনকি রাশিয়া যদি চায় যে ইরানে কোনো রসদ পাঠাবে, চীন যদি চায়, সেটিও কিন্তু তারা বিভিন্ন ওয়েতে সেখানে পাঠাতে পারবে, এটি বলছে। যেই সন্দেহ এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প করছেন, ডোনাল্ড ট্রাম্প বলছে যে চায়না হয়তো ইরানে অস্ত্র সরবরাহ করতে পারে এবং এটি তাদের জোরালো সন্দেহ। এবং নিউ ইয়র্ক টাইমস এ নিয়ে একটি প্রতিবেদনও করেছে যে কী ধরনের অস্ত্র চীন এখানে ইরানকে সরবরাহ করতে পারে। সেটা বলছে যে কাঁধে বহন করে যে মিসাইল ছোড়ে বা যেসব রকেট লঞ্চার আছে যেগুলো ছোড়ে, সেই ধরনের অস্ত্র এই কাঁধে বহনযোগ্য এবং কাঁধ থেকে ছোড়া যায় এরকম অস্ত্র চীন রাশিয়াকে, ইরানকে সরবরাহ করবে, যেটি দিয়ে লো হাইটে অর্থাৎ কম উচ্চতায় উড়ে যেসব যুদ্ধজাহাজ, হেলিকপ্টার বা উড়োজাহাজ, সেগুলোকে ভূপাতিত করতে পারে। এই ধরনের অস্ত্র চীন ইরানকে সরবরাহ করবে, এই সন্দেহ তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেটি যদি চীন করে তাহলে তো এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বুমেরাং হবে। কারণ হলো এই অবরোধকে কেন্দ্র করে যেখানে অবরোধ হয়ে আছে সেখানে যদি হরমুজ প্রণালীর আশপাশে যদি এখন যুদ্ধবিরতি লঙ্ঘন করে যদি বা যুদ্ধবিরতি যদি না টেকে এবং ইরান যদি হামলা করে, তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু সহজেই অনুমেয়। ফলে এই অবরোধ, এই নৌ অবরোধ ইরানের যতটা না ক্ষতি করবে, বিশ্লেষকরা বলছেন যে তার চেয়ে বেশি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, বিশ্ব জ্বালানিতে, এবং এটার পুরোটা দায়ভার কিন্তু শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের উপরে যাবে, ইসরায়েলের উপরে যাবে। তো সেই পরিস্থিতিতে বিশ্ব এখন কি করবে সেটি নিয়েই কিন্তু এখন মূল উদ্বেগ। তো সেই পরিস্থিতি কোথায় যায় নিশ্চয়ই আমরা টাইম টু টাইম মানে আপনাদেরকে প্রতিদিনই এটি অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।